অভিশপ্ত অশ্বমেধ, কিছু গল্প, কিছু ঘটনা। আজ আপনারা শুনছেন অর্ণব ঘোষের কলমে শ্বেত ডাকিনী। একটি ছোট্ট অনুরোধ, আমাদের গল্প ও পরিবেশনা যদি আপনাদের ভালো লেগে থাকে, অভিশপ্ত অশ্বমেধ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। শুরু হচ্ছে অর্ণব ঘোষের কলমে শ্বেত ডাকিনী। घोर रूपे महारावे सर्वशत्रु भयंकरी भक्तेश्व वरदे देवी त्राहि मां शरणागतम्। ओं सुरासुरार्चिते देवी सिद्ध गंधर्व शोभिते ज्यड्य पाप हरे देवी त्राहि मां शरणागतम्। जटाजुटो समायुक्तो लोल जिह्वान्तकारिणी द्यूत बुद्धि करे देवी त्राहि मां शरणागतम्। মা, আজ এই মহেন্দ্র কোণে তোকে আমি আহ্বান করছি উৎকৃষ্ট লোহিত মিশ্রণের দ্বারা। তুই দেখা দে মা, তুই দেখা দে। শীতল জলের একটা কুলুকুলু ধারা সবুজ পাহাড়ি জমির পাশ দিয়ে বয়ে চলেছে। পাশের সবুজ ভূমিতে একটা পরিত্যক্ত ঝুপড়ির মতো বাড়ির পাশে হলদে বর্ণের অগ্নি প্রজ্বলন করে গম্ভীর কণ্ঠে কথাগুলো আওড়াচ্ছিল এক যুবক। তার পরনে কালো কৃষ্ণাম্বর, গলায় ও কবজিতে রুদ্রাক্ষের মালা, কপালে লেগে আছে ছাইয়ের 3টি রেখা। এক পাশে রাখা একটা নর কঙ্কাল মুন্ডে কিছুটা তরল রক্ত, তার পাশে একটা ক্ষুদ্র পাত্রে রাখা কিছুটা কালো চন্দন, আর এক পাশে জড়ো করে রাখা গোছা গোছা পাটকাঠি। কালো চন্দন পাত্রে একটা ছোট্ট কর্পূরের টুকরো রেখে একটা কাঠি দিয়ে আগুন জ্বালালো সেখানে। কর্পূরের আর চন্দনের উগ্র গন্ধের মিশ্রণ আশেপাশের পরিবেশে ছড়িয়ে পড়তে থাকল। কিছুক্ষণের মধ্যেই বাতাস ভারী হয়ে এলো সেই উগ্র গন্ধে। আগুনের মর্মর ধ্বনি এতক্ষণ রাতের সূক্ষ্ম নীরবতাকে একটু একটু করে ভঙ্গ করছিল। এবারে যোগ হলো একটা ঋণ ঋণে নূপুরের শব্দ। খুব সূক্ষ্ম কিন্তু সুস্পষ্ট শব্দ। আচমকা দূরের অন্ধকারের কালিমার ভেতর থেকে একটা আবছা অবয়ব যেন ফুটে উঠল। একটা নারীর অবয়ব, একটা শান্ত আবেদনময়ী শারীরিক কাঠামো শুধু অন্ধকারের মাঝেও স্পষ্ট দৃশ্যমান হচ্ছে। তবে যে জিনিসটা সবচেয়ে বেশি হৃদয়কে আকর্ষিত করছে সেটা হলো তার 2 চোখ। প্রতি পলকে ওনার চোখের বর্ণ যেন পরিবর্তিত হচ্ছে। একবার মনির অংশ সাদা হয়ে বাকিটা অন্ধকারে ডুবে যাচ্ছে, আর একবার মনির অংশ কালো হয়ে বাকিটা শ্বেত চাদরে মুড়ে যাচ্ছে। ঢেউ খেলানো ভঙ্গিতে তিনি এগিয়ে আসছেন যুবকের দিকে। বাতাসে কর্পূর আর চন্দনের মিশ্রণের গন্ধ আরো তীব্রতর হচ্ছে।
নিগুড় অন্ধকারের মধ্যেও যুবকের মুখে একটা সূক্ষ্ম হাসির রেশ ফুটে উঠল। হঠাৎ একটা গোগানির মতো শব্দ শুনতে পেল সে। না, ঠিক গোগানি না, নাকি সুরে ইয়া ইয়া সুরে গান গাইছে, একসাথে গাইছে। কিন্তু এগুলো কাদের কণ্ঠ? ধীরে ধীরে সেই মূর্তির পিছন থেকে আরো অনেকগুলো নারী মূর্তি বেরিয়ে এলো। তাদের পরনে একটা লালচে চেলি আর কালো কাপড়। প্রত্যেকের মুখে একটা অস্বাভাবিক ক্রোধের আমেজ। চোখের নিচে পুরু কাজল ল্যাপা, নাকে বিশালাকার নথ। তাদের পায়ের নুপুরের ছন্দবদ্ধ ধ্বনি যেন আকাশ বাতাস জুড়ে প্রতিধ্বনিত হচ্ছে। তারা দুই দিকে দুই শাড়ির মতন করে এসে দাঁড়ালো। মাঝের প্রধান নারী মূর্তি এবার নেপথ্যের আড়াল থেকে বেরিয়ে এলেন আলোর কাছাকাছি। এখন তিনি এগিয়ে আসার সাথে সাথে স্পষ্ট দৃশ্যমান হচ্ছেন যুবকের সামনে। যুবকের বুকের ভিতরের কম্পনটা যেন আরো দ্রুত হয়ে গেল। তীব্র উত্তেজনায় রাতের এই ঠান্ডা পরিবেশেও তার শরীরে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল। মাথা নিচু করে ওনার দিকে না তাকিয়েই একরকম হাঁপাতে হাঁপাতে সে উচ্চারণ করল, মা, 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 তুই এসেছিস মা, 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 আমি তোর অপেক্ষা করছিলাম মা। দয়া করে নিজের আসন গ্রহণ কর মা, নিজের আসন গ্রহণ কর। সেই নারী মূর্তি এক দৃষ্টে তার দিকেই তাকিয়ে রইলেন। তারপরে হিলি হিলে সাপের ন্যায় মায়াবী হাসি হেসে তাকে ফিস ফিস শব্দে মন্থর ভাবে বললেন, কিরে, আমার দিকে তাকাবি না? আমায় এত কষ্ট করে ডাকলি আর এখন দেখছিস না আমায়? একটা অদ্ভুত কামাতুর আবেদন ছিল সেই নারী কণ্ঠে। যুবক তীব্রভাবে আকর্ষণ অনুভব করল সেই কণ্ঠের প্রতি। ধীরে ধীরে মুখ তুলে চাইল সেই স্নিগ্ধ রম্ভশ্রীর দিকে। চোখ যেন ধাঁধিয়ে গেল তার। শ্যামলা গাত্রবর্ণ, মাথায় ছোট একটা শিরস্ত্রাণ। শ্বেত পরিধেয় তার যৌবনা যেন আরো উশৃঙ্খল করে তুলেছে। লম্বা, ঘন, কৃষ্ণকায় কেশরাজি কোমর পর্যন্ত বিস্তৃত হয়েছে। নাকের বৃহতাকার গোলাকার নথটা নজর কাড়তে বাধ্য। কানে দুটো ঝুলন্ত কানপাশা, চোখে কৌতূহলী মায়াবী দৃষ্টি এবং ঠোঁটের কোণায় লেগে আছে একটি সুচারু রহস্যময়ী স্তিমিত হাসি। গলায় কিছু রৌপ অলংকার, কিন্তু তার সাথে একটা নর কঙ্কাল মুন্ড মালা। দুই হাতে ধরে থাকা একটা ছোট্ট মাঝারি সাইজের বীণা আর একটা নর কঙ্কাল মুন্ড। কোমরে জড়িয়ে রাখা একটি ভারী রৌপ কোমর বন্ধ। হাঁটু থেকে উন্মোচিত পদযুগলে শোভা পাচ্ছে রৌপ নুপুর জোড়া। সমগ্র শরীরের অনাবৃত অংশে গাত্র অলঙ্কৃত পদার্থের মাদকতায় ভরপুর। সমগ্র শরীর জুড়ে একটা গ্রেসফুল আর্ট যেন ফুটে উঠেছে। একটা ছলনাময়ী হাসি হেসে লালস্যময়ী কণ্ঠে তিনি জিজ্ঞাসা করলেন,
কি রে, আমাকে দেখে ভয় করছে? না, একদমই না। মাকে দেখে ভয় পাওয়ার কি আছে? তাহলে বল, কেন আহ্বান করলি আমাকে? আগে তুই আসন গ্রহণ করে প্রসাদ গ্রহণ কর, তারপর বলছি। দেবী সরাসরি যুবকের মুখোমুখি বসে পড়লেন। তাকে দেখা দেখি পিছনের মহিলার দলও বসে পড়ল। যুবক এখন নিভে আসা কর্পূর সহ কালো চন্দনের মিশ্রণ ঢেলে দিল রক্তধারক মরার খুলির ভিতর। তারপর সেই খুলিটা এগিয়ে দিল দেবীর হাতের দিকে। দেবী হাত বাড়িয়ে সেটা নিয়ে নিজের হাতে ধরে থাকা কঙ্কাল মুন্ডের ভিতর সেই মিশ্রণ ঢেলে নিলেন। কঙ্কাল মুন্ডের ভিতরের লালচে তরলটা বেশ কিছুক্ষণ ওনার বিস্ফোরিত চোখে লক্ষ্য করলেন। তারপর নিজের লাল টকটকে জিভ দিয়ে একবার সেই তরল স্পর্শ করতেই হঠাৎ সেই তরল ফুটতে লাগলো। যেন একটা মরার খুলির ভিতর তার সদ্য ফুটন্ত রক্তের হালকা চন্দনের মিশ্রণ ঢেলে কেউ কোনো বিশেষ পদ রান্না করছে। আশেপাশের বাতাসটা যেন হঠাৎ করেই ভারী হয়ে এলো। যুবক এবার অনুভব করল তার কি অল্প নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে। তারপর হঠাৎ করেই সামনের দেবী ঢকঢক করে সেই মিশ্রণ গলার্ধকরণ করে নিলেন। তার লম্বা জিভ দিয়ে মুখে লেগে থাকা বাকি মিশ্রণটা চেটে পরিষ্কার করে একটা আরামদায়ক দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। যেন বহু যুগ পরে এরকম ভোগ কেউ ওনাকে প্রদান করল। পরিতৃপ্তির একটা চওড়া হাসি হেসে তিনি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আহা, শান্তি, খুব শান্তি। বল এবারে কি চাই তোর? সাথে সাথে আবার সেই মহিলার দল ইয়া ইয়া শব্দে সুর করে গাওয়া শুরু করল। চারিদিকে হঠাৎ করেই যেন একাধিক বাদ্য বেজে উঠল। সাথে সাথে বহু মহিলার চিৎকারের শব্দ, উলুধ্বনির শব্দ, আর সেই দুর্বোধ্য অস্বাভাবিক ভাষার গান। সব মিলিয়ে এক অলৌকিক পরিবেশ তৈরি করেছিল। যুবকের চোখ এখন সম্পূর্ণ লাল। একটা তীর তীর করে জলের ধারাও মনে হয় বেরিয়ে আসছে চোখ থেকে। ঘন ঘন নিঃশ্বাসের মধ্যে দিয়ে সে খুব মৃদু কণ্ঠে উচ্চারণ করল, শোধ চাই মা, শোধ, শোধ চাই, আমার ভালোবাসার শোধ চাই। তুই তুই এনে দিবি শোধ, তুই এনে দিবি, তুই এনে দিবি শোধ। শোধ চাই মা, আমার আমার শোধ চাই। এই কাট 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 কাট। শুভঙ্কর দা, গলাটা বড্ড বেশি আর্টিফিশিয়াল লাগছে। তাহলে কিরকম চাইছিস বল? লিটল বিট অফ ক্লাসি প্রসেস টাইপ। তুমি এক কাজ করো, কথাগুলো হুইসপারের চেয়ে হালকা উপরে করে রেকর্ড করো। মানে তোমার নিঃশ্বাস আর ভয়েস মিলিয়ে তোমার চারপাশে নিজে থেকে একটা আলাদা ইউনিভার্স তৈরি হয়ে যাবে। ওই সায়ক সরকারের রক্তভোগ গল্পটা শুনেছো তো? ওখানে তিমির চরিত্রটা যেরকম করে জিজ্ঞেস করেছিল, কি চাই মা আপনার, কি চাই, কি চাই, ওটাই বলছি। পুরো সিনটার ইম্প্যাক্ট পড়বে তাহলে। দেখ, সেটা তো সাউন্ড এফেক্ট ফেলে করাই যায়, আর আমার ভয়েসটা মডিউল করে নে। হ্যাঁ যায়, কিন্তু আমি চাইছি না এই পার্টিকুলার লাইনগুলো নিয়ে আবার এডিট করা হোক সাউন্ড নিয়ে। অরিজিনালিটিটা যেন মেনটেইন থাকে। কথাটা শুনতেই কান থেকে হেডফোন খুলে মাইকের উপর রেখে
শুভঙ্কর রেকর্ডিং রুম থেকে বেরিয়ে আসতে আসতে বলল, তুই যেটা চাইছিস সেটা একমাত্র এখানে সূর্যই করতে পারত। দেখছি চেষ্টা করে। আয় বাইরে আয়, একটা সিগারেট খাওয়া যাক। দরজা খুলে বেরিয়ে এসে শুভঙ্কর আদিত্যর কাঁধে হাত রেখে তাকে নিয়ে স্টুডিও থেকে বেরিয়ে এলো। বাইরের স্মোকিং জোনে দুটো মুখোমুখি সোফায় বসে দুটো সিগারেট ধরালো দুজনে। প্রথম ধোঁয়ার রিং ছেড়ে দিয়ে শুভঙ্কর জিজ্ঞাসা করল, ওর ভয়েসেরও ডেপথ বিশাল আদিত্য। তুই তো ভোকালের কাজ করতে পারিস, করছিস না কেন? সত্যি আদিত্যর গলার স্বর খুবই গম্ভীর আর ভারী। অডিও স্টোরি জগতে খুব কমই এরকম কণ্ঠ পাওয়া যায়। আদিত্য প্রথম যখন এখানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসাবে জয়েন্ট করেছিল তখনই তাকে অনেকে এ কথাটা বলেছিল। আজ শুভঙ্করের মুখেও সেই একই কথা শুনে তাচ্ছিল্যর একটা হাসি হেসে আদিত্য বলল, না থাক, কণ্ঠের ওপর এখন বড় মায়া লাগে। ব্যবসার জন্য বা টাকা কামানোর জন্য ব্যবহার করতে মন সায় দেয় না। মন সায় দেয় না নাকি ভয় পাচ্ছিস? টু বি অনেস্ট, দুটোই। অডিয়েন্স কিভাবে নেবে বুঝতে পারি না। আচ্ছা, একটা কথা বলো, এই যে তোমরা সূর্যদার ইন্দ্রাণীদিকে নিয়ে আমার বানানো গল্পটা করছো, তোমাদের কেমন লাগছে? টু বি ভেরি অনেস্ট, আমি এখনো পুরোটা পড়িনি। এখন কটা বাজে? সন্ধ্যে 6:30। আজকে আর ভালো লাগছে না রেকর্ড করতে। তুই এক কাজ কর, গল্পটা কন্টিনিউ কর, আমি একটু শুনি। কোথাও কোনো সাজেশন থাকলে না হয় বলে দেবো। বেশ, তবে একটা প্রশ্ন আছে, যদি অভয় দাও তো করি। আরে হ্যাঁ হ্যাঁ কর। বলছি, এই যে সূর্যদা মারা গেছিল, যেটা আমি অনেকের কাছে শুনেছি, এর জন্য নাকি ইন্দ্রাণীদি দায়ী। অনেকটা সেসব শুনেই আমি গল্পটা লিখেছিলাম। তারপর ইন্দ্রাণীদিও হঠাৎ করেই মারা গেল, আর আশ্চর্যজনকভাবে সেই একই প্যাটার্ন, রক্তবমি হয়ে মারা যাওয়া। আমার কেন জানি মনে হলো ইন্দ্রাণীদি পরোক্ষভাবে সূর্যদার ক্ষতি চাইছিল। এটা মানে আমি বলছি না যে কিছু না কিছু হবেই, জাস্ট আমার অনুমান মাত্র। তোমার কি মনে হয় এই বিষয়ে? দেখ, ফার্স্ট অফ অল, কর্মা ইজ দ্য বীজ, আর আগুন থাকলে তবেই ধোঁয়া ওঠে, কেমন? সুতরাং কিছু তো একটা ছিল নিশ্চয়ই। সূর্য আর ইন্দ্রাণী এখানে টপ ভোকাল আর্টিস্ট, নট এখানের প্যারনমি, পুরো কলকাতায়। বাট সূর্য ওয়াজ টু গুড, যার জন্য ইন্দ্রাণী অনেকটা ছায় ঢাকা পড়ে যেত। ঠিক যেমন আর্জেন্টিনায় মেসি থাকার জন্য কিছুটা হলেও ছায়া চলে যেতেন অ্যাঞ্জেল ডি মারিয়া। তো স্বাভাবিক, সূর্যের অন্তর্ধান হওয়ার পর সেই জায়গাটা ইন্দ্রাণী পেয়ে গেল। তারপর সূর্যের মরার খবর পাওয়ার পর তো ইন্দ্রাণীকে আর পিছন ফিরে তাকাতেই হলো না। তারপর অডিও চ্যানেলের প্রধান মুখ ওই হয়ে উঠল। আমার বলা উচিত হবে কিনা জানি না, বাট আই থিঙ্ক there must be something that Indrani did to Surjo, and if it is, then in return she had got her judgment in her own medicine. That's it. তো এবার তোরটা বল। সিগারেটটা সামনের কাঁচের সেন্টার টেবিলে রাখা অ্যাস্ট্রেতে গুঁজে দিয়ে বলা শুরু করলো আদিত্য, আর তার সাথে একটা লেখার প্যাড তুলে নিল শুভঙ্কর। সেদিন সকাল থেকেই ঝমঝমিয়ে আকাশ ভেঙে বৃষ্টি পড়ছে, আর তাতে সঙ্গ দিয়েছে প্রবল হাওয়া। বাগবাজার অঞ্চলের গঙ্গার তীরবর্তী এলাকায় ঝড় বৃষ্টি হলে তীব্র হাওয়ার প্রাবল্য তার সঙ্গ নেবেই নেবে। ঠিক ঘাটের পাশে যে ঘুপচি মতো বস্তিটা রয়েছে, সেখানেরই একটা ছোট্ট দুচালা ঘরে সমস্ত জানলাগুলো বন্ধ করছিলেন সাধক চন্দ্রনাথ মিশ্র, বা স্থানীয় মানুষের ডাক অনুযায়ী চন্দ্র ঠাকুর। তিনি আর ওনার মেয়ে রাধেয়া এখানেই থাকেন। আজ সকালেই রাধেয়া একটা কাজে একটু শহরের বাইরে গেছে। ফিরতে ফিরতে সেই সন্ধ্যা। কাজেই এরকম জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই তাকেই করতে হচ্ছে। একটা কাঠের জানলার পাল্লা প্রবল বেগে খোলা বন্ধ হচ্ছিল, সেটা বন্ধ করতে যাবেন। হঠাৎ এমন সময় কাঠের দরজার উপর বেশ জোরে জোরে করাঘাত করার আওয়াজ শুনতে পেলেন তিনি। একটু অবাকই হলেন। এই বৃষ্টি বাদল মাথায় নিয়ে কে এলো এখন আবার? আজ তো হাত দেখানো বা পুজো
কোনোটারই দিন ছিল না। মনের কৌতূহল নিয়ে দরজা খুলতেই একজন লোক প্রায় হুড়মুড়িয়ে দরজার সামনে পড়ে যায়। তিনি হঠাৎ করে এরকম ঘাড়ের উপর কেউ এসে পড়ায় ভয়ে হাত তিনেক পিছনে সরে গেলেন। সম্পূর্ণ ভিজে মোটা কালো চাদরে জড়িয়ে থাকা লোকটা ধপাস করে চৌকাঠের উপর পড়ে গেছে। কপালের অংশটা মনে হয় ঠুকে গিয়ে রক্ত বেরোচ্ছে, কারণ মাথার নিচ থেকে এখন লালচে তরলটা গড়িয়ে বেরিয়ে আসছে। কিসের আওয়াজ ওটা? হ্যাঁ, একটা চাপা গোগানির গোগো শব্দ কানে আসছে। আওয়াজটা কানে আসতেই একটু যেন আঁতকে উঠলেন তিনি। বড্ড চেনা কণ্ঠ, অথচ মৃদু খসখসে আর কিছুটা ভাঙা ভাঙা, ক্লান্তি মেশানো বলে মনে হলো। ধীরে ধীরে তার সামনে গিয়ে উল্টোনো শরীরটাকে সোজা করতেই তার মুখ দেখে ওনার বিস্ময়ের আর অন্ত রইল না। এ মুখ তো আমার বহুদিনের চেনা। তবে তবে এ কি অবস্থা হয়েছে ওর? লোকটার চোখ মুখের অবস্থা খুবই সঙ্গীন। দীর্ঘদিন শারীরিক বিশ্রাম পায়নি তার শরীর। মুখ ভর্তি কাঁচা পাকা খোঁচা খোঁচা দাড়ি, তার মাথার চুল অর্ধেকের বেশি উঠে গেছে, আর যে কটা বাকি আছে সেগুলো প্রায় ভিজে এবং অবিন্যস্ত। কপালের কাছে চৌকাঠের আঘাতে ফেটে যাওয়া অংশ থেকে এখনো রক্ত বেরোচ্ছে। বৃষ্টির জল আর রক্তের মিশ্রণে মুখটা ভেসে যাচ্ছে তার। তবে অদ্ভুত লাগলো দুটো বিষয় লক্ষ্য করে। আরে, ওর নাক থেকে চাপ চাপ রক্ত বেরোচ্ছে, কিন্তু নাক থেকে রক্ত বেরোনোর কারণ কি? তাছাড়া ঠোঁটের কাছেও কি অল্প লালচে ভাব লেগে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু নিচে আবার সাদা সাদা, ওটা কি বস্তু? রক্তটাই মনে হচ্ছে লালচে হয়ে কিরকম সাদাটে হয়ে আসছে যেন। বিষয়টা ভালো করে দেখতে যাবেন, কিন্তু তার দৃষ্টি আকর্ষণ করল মুখের সব থেকে ভয়াবহ যে বিষয়টা। তার সারা মুখ জুড়ে রয়েছে সাদা সাদা দানা দানার মতো বিভৎস বাজে ঘা। অসংখ্য ছোট ছোট গর্তের মতো হয়ে গেছে সেই ঘা সংলগ্ন অঞ্চলে, আর চারপাশে হলুদ রঙের একটা খসখসে আস্তরণ। মাংস আর চামড়া প্রায় উঠে এসেছে সেই সব স্থান থেকে। মুখের কাছাকাছি না কানলে সেখান থেকে একটা পচে যাওয়া চামড়ার অস্বাভাবিক কটু দুর্গন্ধ বেরোচ্ছে। গোগাতে গোগাতে অত্যন্ত কষ্টের সাথে লোকটা উচ্চারণ করল, আমাকে বাঁচান, আমাকে বাঁচান গুরুদেব, আমাকে বাঁচান। ব্যাস এইটুকুই। আর কোনো কথা বলতে পারেনি সেই যুবক। বৃদ্ধ চন্দ্র ঠাকুরের হাতের উপর লুটিয়ে পড়ল সে। কথা বলার সময় ঠোঁটের ভিতর থেকে একটু চাপা রক্ত যেন ছলকে উঠল। সেদিকে বিশেষ খেয়াল করলেন তিনি। তবে চন্দ্র ঠাকুরের মনে হলো তার কণ্ঠস্বরটা কেমন যেন পরিবর্তিত লাগছে। অনেকটা শীতকালে ঠান্ডা লেগে যাওয়ার পর আমাদের গলা নষ্ট হয়ে গেলে যেমন হয়, ঠিক তেমন। তিনি তার কপালে হাত দিয়ে দেখলেন তার সম্পূর্ণ শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। তাকে দুই হাতে ছোট সন্তানের মতন কোলে তুলে ভিতরের খাটে শুইয়ে দিলেন। প্রবল বৃষ্টির ছাঁট তখন দরজা দিয়ে ঘরের ভিতর আসছিল। খুলে রাখা দরজা বন্ধ করে খাটের পাশের চেয়ারে এসে বসলেন চন্দ্র ঠাকুর। দেওয়ালে তাকে রাখা নিজের পুরনো টিনের বাক্স থেকে কয়েকটা পাতা আর কিছু শেকড় বের করে হামালদিস্তা দিয়ে ঠং ঠং শব্দে একটা সবুজ মিশ্রণ পেষণ করতে থাকলেন। কথায় বলে,
প্রকৃতি নাকি আমাদের অর্ধেক রোগ যন্ত্রণা তার সংস্পর্শে আসলে এমনিতেই সারিয়ে দেয়। তিনি সম্পূর্ণ মিশ্রণটা তৈরি হলে তাতে অল্প অল্প করে চন্দন ফেলে একটা মোটা লেই বানানোর কাজ শুরু করলেন। যতক্ষণ তিনি সেই মিশ্রণ বানাচ্ছেন ততক্ষণ মানুষটার সেই গোগানিটাও বের হতেই থাকলো। তারপর লেইটা একটু পুরু হতেই তিনি সেটা লেপে দিলেন মানুষটার কপালে। কপালের রক্তপাত লেইয়ের নিচে চাপা পড়ে যায়। বাইরে বৃষ্টির মায়াবী আমেজ, ভিতরে আয়ুর্বেদিক পথ্যের একটা সবুজাব গন্ধ, আর কপালে ঠান্ডা পুরু লেইয়ের স্পর্শে এই প্রথম যেন বিছানায় শুয়ে থাকা মানুষটার মুখের ভঙ্গিতে একটু আরামদায়ক বিশ্রামের সুখানুভূতি ফুটে উঠল। কিন্তু চন্দ্র ঠাকুরের কপালে ভাঁজ পড়ল অন্য একটা কারণে। ছেলেটার সারা মুখ জুড়ে এগুলো এগুলো কিসের ঘা? আর এই ঘা কি শুধুই মুখে আছে নাকি সারা দেহে ছড়িয়ে পড়েছে? ছোঁয়াছে নয়তো? নাক থেকে এখনো সেই লালচে রক্ত গড়িয়ে পড়ছে, আর ঠোঁটের কানায় অল্প লালচে রক্তের শুকনো ভাব লেগে রয়েছে। ঠোঁটের কানায় এই জমাট রক্তের ভাবটা সে যখন শেষ কথাটা উচ্চারণ করেছিল তখনই তো বেরিয়ে এসেছিল। চন্দ্র ঠাকুর ঠিক বুঝতে পারলেন না আসলে ঠিক কি হয়েছে মানুষটার। যতক্ষণ না পর্যন্ত সে নিজের মুখে কিছু বলছে ততক্ষণ কিছুই বোঝা সম্ভব নয়। বাইরের বৃষ্টির দাপটে আরেকবার সেই খোলা জানালার পাল্লাটা সজোরে বন্ধ হলো, যেটা তিনি বন্ধ করতে ভুলে গেছিলেন। সেই শব্দে তার ঘোর কাটল। তিনি এগিয়ে গিয়ে সেটা বন্ধ করতেই দরাম দরাম শব্দটা হয়তো একটু লাগাম দেয়া গেল, কিন্তু ওনার মনের ভিতরে ঝড়ের দাপটে যে জানলার পাল্লা খোলা বন্ধ হচ্ছে সেটায় লাগাম দেয়া গেল না। জানলা বন্ধ করে তিনি বিছানার দিকে এগিয়ে আসতেই চমকে উঠলেন। এক মুহূর্তের জন্য তার হৃদয় যেন হঠাৎ করেই একটা ধাক্কা খেল। সেই মানুষটা এখন চোখ খুলে তাকিয়ে আছে। তীক্ষ্ণ দৃষ্টিটা নিবদ্ধ হচ্ছে সোজা তার দিকে। তার ঘা ভর্তি মুখের উপর ফুটে উঠেছে একটা অদ্ভুত চওড়া হাসি। ভাঙা খ্যাসখ্যাসে কণ্ঠে সে একরকম হাসতে হাসতেই বলল, আপনার আয়ুর্বেদে অনেক আরাম পেলাম গুরুদেব। একটু আমার বাকি শরীরও লাগিয়ে দেবেন, বড্ড অস্বস্তি লাগছে। আচ্ছা বলছি, আপনি আমাকে বাঁচিয়ে দিতে পারবেন তো? আপনার এই আয়ুর্বেদে প্রাণ ফেরানোর শক্তি আছে তো? চন্দ্র ঠাকুর কোনো উত্তর দিলেন না। চুপচাপ দাঁড়িয়ে রইলেন যুবকের সামনে। এরপর যুবক অনেক কষ্টে নিজের এক হাতের উপর ভর দিয়ে অল্প উঠে বসে বলল, আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা কথা বলুন তো গুরুদেব, আপনার রক্ত শুকিয়ে গেলে ঠিক কোন রঙের হয়? লাল লাল নাকি কালো কালো নাকি সাদা সাদা? হ্যাঁ। তিনি এখনো কোনো কথা বললেন না। যুবক আবার কোনো মতে কষ্টে সৃষ্টে কয়েকবার কাস্তে কাস্তে বলল, বিশ্বাস হলো না? বিশ্বাস না হলে ওই দরজার কাছে তো আমি পড়ে গেছিলাম, ওখানে আমার মাথার রক্তটা গিয়ে দেখে আসুন। যান দেখে আসুন। গুরুদেব এবার সোজা গিয়ে দরজার সামনে যেখানে যুবক পড়ে গেছিল সেখানে গিয়ে দেখল, আর সেই দৃশ্যে তার বিস্ময়ের অন্ত রইল না। দরজার সামনে কালচে রক্তের স্রোতটা এখন অনেকটা সাদাটে খসখসে পদার্থে পরিবর্তিত হয়ে গেছে।
চারিদিকে পাহাড় আর সবুজ বনভূমিতে ঘেরা অঞ্চলের মাঝের অংশে একটা দড়ি আর কাঠের পাটাতনের তৈরি সরু ব্রিজ চলে গেছে এক পাহাড় থেকে অন্য পাহাড়ের দিকে। নিচে কুলুকুলু শব্দে পাহাড়ি চপলা মেয়ের মতো বয়ে চলেছে ঝালাং নদী। উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলের মধ্যে একটি উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র হল এই ঝালাং। ঝালাং নদী এবং ঝালাং ব্রিজ। মোটা লাঠি হাতে নিয়ে সেই ব্রিজের এক প্রান্তে এসে দাঁড়ালো মিহির। পাহাড় বরাবরই তাকে একটু বেশি আকর্ষণ করে, তাই মাঝে মাঝে জীবনে একটু বিরতি পেলেই ছুটে আসে পাহাড়ের কোলে। কলো কলো শব্দে শীতল জলধারা স্রোত ব্রিজের নিচ দিয়ে বয়ে চলেছে। কয়েকটা চেনা পাখির কলতান শুনতে পেল সে। ঠিক ব্রিজের মাঝ বরাবর এসে একবার নিচের দিকে তাকালো মিহির। ছাই রঙের পাথর খণ্ডের মাঝখান দিয়ে তীর তীর করে বয়ে চলেছে ছোট্ট দুরন্ত জলের ধারা। পকেট থেকে ফোন বের করে বিকেলের পড়ন্ত সূর্যের আলোয় এই অপূর্ব দৃশ্য ক্যামেরা বন্দি করে নিল সে। ছবিটা হালকা জুম করে দেখতেই খটকা লাগলো তার। আরে নিচে পাথরের ওপর ওটা কি শুয়ে আছে যেন? না ঠিক শুয়ে নেই, পড়ে আছে মনে হচ্ছে। একটা যুবতী মেয়ে সম্ভবত। তার উপর হওয়া দেহটা জলের উপর দুটো পাথরের মাঝখানে পড়ে আছে। খুব সম্ভবত জলে ভেসে যাচ্ছিল, পাথরের মাঝে আটকে গেছে। দ্রুত ব্রিজ পার হয়ে পাথর বেয়ে বেয়ে নিচে নামতে থাকে মিহির। এখানের পাথরগুলো বেশ খাড়াই, সাবধানে না নামলে টাল সামলাতে না পেরে নিচে পড়ে তারও ভেসে যাওয়ার চান্স অনেক। ধীরে ধীরে সে নিচে এসে পা ভিজিয়ে জলের উপরের পাথর দুইয়ের মাঝখানে মেয়েটার দেহটাকে সোজা করল। মেয়েটার কপালের সামনের অংশটা পাথরের আঘাতে কেটে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, রক্ত তো বেরোচ্ছে, তবে দেখে মনে হচ্ছে খুব বেশি উপর থেকে পড়েনি মেয়েটা। হয়তো এই পাথর বেয়ে নিচে নামার সময় খুব কাছাকাছি এসে পা স্লিপ করে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছে। মিহির দুই হাত দিয়ে তাকে কোলে তুলে নিয়ে পাড়ের দিকে নিয়ে এলো। দিনের আলো আস্তে আস্তে ফিকে হয়ে অন্ধকার ঘনিয়ে এলো। ঝিঁঝি পোকার সমস্বরে ডাক আর একটা মিষ্টি সুর রাতের স্বাভাবিক নিস্তব্ধতাকে আরো প্রাণবন্ত করে তুলল। এমন সময় একটা অস্ফুট গোগানি শোনা গেল তাঁবুর ভিতর থেকে। হ্যাঁ, এই জলের ধারেই তাঁবু পেতেছে মিহির। তাঁবুর ভিতরে শুয়ে রাখা আছে সেই মেয়েটাকে। বাইরে আগুন জ্বালিয়ে সেই নৈসর্গিক প্রকৃতিকে মাসি ও নিজের কণ্ঠের জাদু শোনাচ্ছিল মিহির। আচমকা গোগানির শব্দটা শুনে সেটা থামিয়ে সে ভিতরে ঢুকে দেখল মেয়েটা একটু উঠে বসেছে। তার কপালে একটা বড় ব্যান্ডেজ বেঁধে দিয়েছে মিহির। রক্তের জায়গাটা এখনো লালচে হয়ে আছে। চোখ বন্ধ করে মেয়েটা নিজের কপালের সেই ক্ষতস্থানে হাত বোলাচ্ছে। খুব যন্ত্রণা হচ্ছে হয়তো। মিহির আলতোভাবে তাকে জিজ্ঞাসা করল, এখন কেমন লাগছে আপনার শরীর? মেয়েটা হালকা চোখ খুলে আশেপাশের পরিবেশটা একটু প্রত্যক্ষ করে নিল। তারপর মিহিরকেও আপাদ মস্তক পরীক্ষা করে নেয়। বেশ স্বাস্থ্যবান চেহারা, লম্বা উন্নত গ্রীবা আর শান্ত মোহময় চোখের চাহনি। তার এই চেহারার সাথে একজনের চেহারার খুব মিল পেল সে। পরীক্ষা শেষে ইন্দ্রাণী বলল, আমি কোথায়
কোথায় আমি? আপনি আপনি কে? কোথায় কোথায় আমি? আপনি আপনি কে? আমি মিহির সেন, একজন ট্রাভেলার। আজ দুপুর নাগাদ আমি ঝালং ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় দুটো পাথরের মাঝখানে ওই নিচে আপনাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখি। আপনি সম্ভবত পাথর বেয়ে নেমে যাওয়ার সময় কোনো রকমের ডিসব্যালেন্স হয়ে পড়ে গিয়েছিলেন। পাথরের উপর মাথায় চোট পেয়েছিলেন বলে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। তারপর আমি এখানেই তাঁবু খাটিয়ে আপনাকে ভিতরে আনি। ফার্স্ট এড বক্স ছিল আমার কাছে, তাই দিয়ে বেসিক ব্যান্ডেজটা করে দিয়েছিলাম, যাতে ব্লাড লসটা বন্ধ হয় অ্যাটলিস্ট। থ্যাংক ইউ। আপনি আপনি না এলে হয়তো। ইটস ওকে, থ্যাংক ইউ আমাকে না, ওই পাথর দুটোকে বলবেন। ওরা আপনাকে না ধরলে এতক্ষণে ভেসে কোথায় চলে যেতেন কে জানে। বাই দ্য ওয়ে, আপনার নামটা? ইন্দ্রাণী। ইন্দ্রাণী মুখার্জি। আচ্ছা আচ্ছা, এক মিনিট। আপনি কি বাই এনি চান্স ওই অডিও স্টোরির ইন্দ্রাণী মুখার্জি? আপনার গলাটা অনেকটা চেনা চেনা লাগছে। কোনো উত্তর দিল না ইন্দ্রাণী, লজ্জায় মাথা নিচু করে ফেলল। তার সজ্জল হাসি বুঝিয়ে দিল যে মিহিরের অনুমানই সঠিক। মিহির বুঝতে পেরেই তাকে প্রশংসায় ভরিয়ে দিল। আপনার ভয়েসের ফ্যান আমি। ফিমেল যে কজন ভয়েস আর্টিস্ট এখনো রয়েছে আপনাদের এই অডিও স্টোরির জগতে, আপনার ভয়েসটা সবচেয়ে ক্যাচি আর স্ট্রং। আরও একজন ছিল মেল আর্টিস্ট, কিন্তু এখন তার গলা শুনি নাম কি যেন, ওই তো সূর্য মনে পড়েছে, সূর্য। ও কি আর কাজ করে না আপনাদের সাথে? যতই দুজনে একসাথে ডুয়েট করুক না কেন, চির প্রতিদ্বন্দ্বীর নাম শোনা মাত্রই ইন্দ্রাণীর মুখের স্বাভাবিক হাসিটা কিছুক্ষণের জন্য মিলিয়ে গেল। তারপর দ্রুত নিজেকে সামলে মুখের হাসিটা ফিরিয়ে আনে ইন্দ্রাণী। জেনে শুনেই সূর্যের মৃত্যু সংবাদটা চেপে যায় ইন্দ্রাণী। সূর্য যে মারা গেছে সেটা অডিও স্টোরি জগতে তাদের চ্যানেল ব্যতীত আর কেউ জানে না। সবাই আশা করে বসে আছে কবে ফিরবে ও। বাইরের লোক তো ছেড়েই দিল। মনে মনে একটা তাচ্ছিল্যর হাসি হেসে সে বলল, একটা বিশেষ কারণে ওই লাইন ছেড়ে চলে গেছে। তবে কোথায় গেছে, কবে গেছে, বা আদৌ ফিরবে কিনা আমি কিন্তু সে ব্যাপারে কিচ্ছু জানি না। হ্যাঁ, ইনফ্যাক্ট আমি কেন, কেউই জানে না। তবে ওর রিপ্লেসমেন্টে আমার কণ্ঠ কিন্তু ভালোই খেলছে, বলুন। লোকজন পছন্দও করছে। সে তো 100 বার। আপনার কণ্ঠের বিষয়ে তো আগেই বললাম। আচ্ছা, একটা প্রশ্ন করছি, আপনি একা একা এখানে কি করছিলেন? আমি বেসিক্যালি কলকাতায় কাজের জন্যই তো থাকি, আর আমার বাবা মা এখানে থাকে। মাঝে মাঝে জীবন কাজের থেকে একটু বিরতি দিলে চলে আসি এখানে। জায়গাটা আমার চেনাশোনাই, বুঝলেন। এখানে আগেও অনেকবার এসেছি, তবে এরকম দুর্ঘটনা না এই ফার্স্ট টাইমই ঘটলো। কি জানি কি করে যে এর মধ্যে পড়ে গেলাম। হয়তো পাথরের স্লিপ কেটে ডাল সামলাতে না পেরেই। ও মাঝে মধ্যে হয়ে যায়। অনেক সময় অনেক জায়গা থেকে লোকজন স্লিপ কেটে যায়। উঠে দাঁড়ানোই হলো সার্থকতা। আচ্ছা, আপনি যদি এখন বেটার ফিল করেন তাহলে আপনাকে আপনার বাড়িতে পৌঁছে দিতাম, যদি আপনার অসুবিধে না হয় তো। ইন্দ্রাণী হালকা হেসে পকেট থেকে ফোন বের করে বলল, ঠিক আছে, আমি বাড়িতে জানিয়ে দিচ্ছি আমি কাল সকালেই ফিরব। আর পায়ে তো ভীষণ যন্ত্রণাও হচ্ছে, এখন আবার পাথর বেয়ে উঠতে খুব কষ্টও হবে। আর তাছাড়া এত রাতে পাহাড়ি রাস্তায় না যাওয়াই ভালো। আপনি প্লিজ একটু তাঁবুর পর্দাটা সরিয়ে দিন না, বাইরে আগুন জ্বালিয়েছেন তো। মিহির উঠে গিয়ে তাঁবুর পর্দা সরিয়ে দিল। নিশ্ছিদ্র অন্ধকারের কালিমার গ্রাস যেন সবেগে গিলে খেয়েছে বাইরের আকাশটা। হলুদ লালচে আগুনের শিখাটা উজ্জ্বল দ্যুতির ন্যায় জ্বলছে। ইন্দ্রাণী ফোন করে জানিয়ে দিল যেন তাকে নিয়ে কোনো চিন্তা না করা হয়। সে ঠিক আছে, কাল সকাল হলেই ফিরবে সে। ফোন রাখতেই ইন্দ্রাণী তার হাতের বাঁশিটার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, আচ্ছা,
তখন ওটা আপনিই বাজাচ্ছিলেন? এখানে তো আর কেউ নেই যে এত রাতে এসে বাঁশির সুরে তালিম দেবে, তাই মনে হয় আমি বাজাচ্ছিলাম। আমি না, ওটা আর একটিবার শুনবো, মানে যদি আপনার অসুবিধা না হয় আর কি। কথার উত্তর না দিয়ে বাঁশিতে আবার ঠোঁট ছোয়ালো মিহির। পাহাড়ি জলধারার কুলুকুলু শব্দ, আগুনের মর্মর ধ্বনি আর রাতের মায়াবী স্নিগ্ধতায় এক অপার্থিব সুর, এই তিন মিলিয়ে যেন ইন্দ্রাণীর চারিদিকে এক অলৌকিক জগতের সূত্রপাত করল। চোখ বুঝে সেই সময় নীরবতাকে শুধু অনুভব করতে থাকলো ইন্দ্রাণী। এই তো জীবন। কর্মক্ষেত্রে কোনো প্রতিদ্বন্দ্বী নেই, জীবনে কোনো চিন্তা নেই, অর্থাভাব নেই। আর কি চাই? হ্যাঁ, জীবনে আর কি চাই? সুখের অমলিন প্রবাহে অবগাহন করার এই মজাটাই তো আলাদা। সেই রাতের মায়াবী পরিবেশে উন্মোচিত শ্রান্ত সুরের হাত ধরেই শুরু হল দুজনের এক গভীর বন্ধুত্বের। রহস্যময়ী নারীর মতো রাতের আঁধার যেন ছন্দে ছন্দে রচিত হল এক অপার্থিব বাঁশির সুর। পরদিন সকালে মিহির ইন্দ্রাণীকে নিয়ে তার বাড়ি কুঞ্জমোহিনী ধাম পৌঁছালো। ইন্দ্রাণী তার বাবা মা এবং তাদের পারিবারিক এক গুরুদেবের সাথে এখানে থাকেন। তোমার এখন অবাধ্যের মতন উড়ে বেড়ানো একটু বন্ধ করা উচিত মা। সামনের সময় একদম ভালো নেই তোমার। কিন্তু কথাটা ইন্দ্রাণী তোয়াক্কা করল না। যাই হোক, তাকে দেখে রাখা আর তাকে উদ্ধার করার সুবাদে তাদের পরিবারের সাথে মিহিরের বেশ খাতির হয়ে যায়। সেদিনের মতো মিহিরকে তারা তাদের সাথে খাইয়ে তারপর বিদায় দেওয়ালো। তাদের বাড়ির কাছাকাছি একটা সস্তা হোটেলে মিহির বুকিং করে থাকতে শুরু করলো। এর বেশ কয়েকদিন পর থেকেই মিহিরের যাতায়াত শুরু হলো তাদের বাড়িতে। সবার সাথেই মিহিরের প্রায় একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়ে গেল। ধীরে ধীরে প্রায় 1 মাসের মধ্যেই মিহির তাদের পরিবারের সাথে একটা বড় অংশ হিসাবে জুড়ে গেল। কখনো ইন্দ্রাণীর বাবার সাথে দাবার আসর, কখনো তার মায়ের সাথে স্বাদের বাগান পরিচর্যা, আবার কখনো তার গুরুদেবের সাথে শাস্ত্র পুরাণ এসব নিয়ে নানান আলোচনা। আর না হয় তো ইন্দ্রাণীর সাথে কোনো পাহাড়ি ঝর্ণা বা তাদের যেখানে প্রথম দেখা হয়েছিল সেখানে গিয়ে একান্তে সময় কাটানো। তারপর একদিন হঠাৎ করেই ইন্দ্রাণীর অনুরোধে তাদের দোতলা বাড়ির উপরের অংশের একটা ফাঁকা ঘরে থাকার ব্যবস্থা করে দেয় তার বাবা আর মা। ইন্দ্রাণীর কথাই এই বাড়িতে এক প্রকার শেষ কথা। তাছাড়া যখন বাড়ির ভিতরে, তখন এত চিন্তা করল না তারা। মিহির প্রথমে ভদ্রতার খাতিরে একটু আপত্তি জানিয়েছিল, কিন্তু পরে একরকম রাজিও হয়ে যায়। এখন মিহির যেন আর সাধারণ পর্যটক নয়, এই মুখার্জি বাড়িরই একটা অবিচ্ছেদ্য অংশ। বেশ ভালোই চলছিল এইভাবে। আর সময়ের সাথে প্রাকৃতিক নিয়ম অনুযায়ী ধীরে ধীরে গাঢ় হল ইন্দ্রাণী আর মিহিরের সম্পর্ক। তারা এখন আর শুধুমাত্র বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ থাকতে পারল না। শেক্সপিয়ার থেকে বড় বড় কবি আর বিশারদ মানুষরা বলে গেছেন যে একজন ছেলে আর একজন মেয়ে কখনোই শুধুমাত্র বন্ধু হয়ে থাকতে পারে না। সেখানে প্রেম, দৈহিক আকাঙ্ক্ষা সবই থাকবে। এক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। সর্বক্ষণ চোখের সামনে থাকায় তাদের বন্ধুত্বের গাঢ়ত্ব কখন যে ধীরে ধীরে ভালো লাগায় পরিবর্তিত হয়ে গেছিল সেটা তারা বুঝতেই পারল না। আজ প্রায় 4 মাস হতে চলল মিহির সেই মুখার্জি বাড়িতে, অর্থাৎ কুঞ্জমোহিনী ভবনেই থেকে গেছে। সে যেন বেমালুম ভুলেই গেছে তার জীবনের উদ্দেশ্য কি,
সে যে একজন পরিব্রাজক, দেশ বিদেশের অন্যান্য স্থান ঘোরাঘুরি তার কাজ। যেন এই বাড়িতেই সে নিজের অলিখিত ভবিতব্য মেনে নিয়েছে। সময়ের খেয়াল থাকে না, সে তো আপন মনেই চলতে থাকে। কাজেই এভাবে আরো 2 মাস কেটে গেল। আর তখনই মিহির যে ঠিক কিসের টানে তাদের বাড়িতে আশ্রয় পেয়ে বসেই আছে, ধীরে ধীরে বিষয়টা বুঝতে পারেন ইন্দ্রাণীর বাবা অখিলেশ মুখার্জি আর মা মৃন্ময়ী মুখার্জি। একদিন ইন্দ্রাণীর মা তার বাবাকে ডেকে বললেন, তা হ্যাঁ গো, মিহিরকে তো আমাদের নিঃসন্দেহে খুবই পছন্দ। হ্যাঁ, তবে এইসব বিষয় এগোনোর আগে অনেক চিন্তা ভাবনা, বিশেষ করে এই ফিউচার প্ল্যানিংটা প্রয়োজন হয়। তাছাড়া তুমি তো জানো ছেলেটা অনাথ, ঘুরে বেড়ায়, ট্রাভেলার। কোনো এক বিদেশি কোম্পানির হয়ে ট্রাভেলিং করে তাদের ম্যাগাজিনের জন্যই। তারাই নাকি ওকে একটা টাকা দেয়, তা দিয়ে নাকি চলে ওর। শুনেছি আগে নাকি একটা মোটা টাকার কাজ করত, কিন্তু কোনো এক পরিস্থিতির চাপে পড়ে সেটা ছেড়ে দিয়েছে। তবে তার বর্তমানে কি চিন্তা ভাবনা, ভবিষ্যতে কিরকম প্ল্যানিং, সেগুলো তো জানতে হবে নাকি? যতই হোক, আবেগ দিয়ে তো দুনিয়া চলে না। বিয়ে করলে তো এরকম ঘোরাঘুরির ইনকাম থেকে আর সংসার চলবে না। একটা বাচ্চা আসলে তো খরচের বন্যা বইবে। তখন মাসে কটা জায়গা ঘুরবে সে? হ্যাঁ, একটা স্টেবল কিছু তো প্রয়োজন নাকি? এই চিন্তার কথা গুরুদেবের কানে যেতেই এক রাতে তাদের মধ্যে বেশ গম্ভীর এক আলোচনা শুরু হলো। আলোচনার মুখ্য ভার নিলেন তাদের গুরুদেব ব্রহ্মানন্দ আচার্য। 3 জনেই পড়ে আছেন ধর্ম সংকটে। এদিকে মিহিরের ভবিষ্যৎ, আর একদিকে ইন্দ্রাণীর শখের পুরুষ। সমস্ত আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হলো যে যদি মিহিরের কোনো ভবিষ্যৎ পরিকল্পনা না থাকে, তাহলে ইন্দ্রাণীর বাবা তাকে কিছু পুঁজি দেবেন একটা নতুন ব্যবসা শুরু করবার জন্য। সেটা যা খুশি হতে পারে, এখানে না হলেও কলকাতা বা বাইরে হলেও চলবে। ব্যবসা দাঁড়িয়ে পড়ার পর সে আস্তে আস্তে টাকা শোধ করে দেবে তাকে। সব কিছু ঠিকঠাক হওয়ার পর মৃন্ময়ী দেবী মাথায় হাত ঠেকিয়ে বললেন, জয় বাবা ভোলানাথ, তুমি সবকিছু ঠিকঠাক করিয়ে দিলে তোমায় একবার পুজো দেব বাবা। কিন্তু হঠাৎ করেই গুরুদেব গম্ভীর কণ্ঠে বললেন, মনে হয় না সবকিছু এত সুষ্ঠুভাবে সম্ভব হবে। অখিলেশবাবু এবং মৃন্ময়ী দেবীর মুখ দ্রুত ঘুরে গেল ওনার দিকে। দুজনেই দেখলেন ওনার কপালে একটা চওড়া ভাঁজ পড়েছে। তিনি খুব গম্ভীর স্বরে বললেন, আমি যেটা বলবো সেটা খুবই বেদনাদায়ক হতে পারে। আমি অনেকদিন আগে থেকেই জানতাম, ভেবেছিলাম সঠিক সময়ে বলবো। এখন মনে হচ্ছে এটাই আসল সময়। ওনারা দুজন উত্তেজনাপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে গুরুদেবের দিকে। তিনি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, দুটো বিষয় বলার আছে। প্রথমত, মিহির ছেলেটার আয়ু রেখা অদ্ভুতভাবে মাঝখান দিয়ে কাটা। ছেলেটার জীবন নিয়ে একটা জোরালো ধাঁধা আছে। ওর একবার মৃত্যু যোগ আছে, তবে সেটা না হওয়ার সম্ভাবনাও আছে। যদিও আমি মিহিরকে নিয়ে অতটা চিন্তিত নই, কিন্তু আর দ্বিতীয়টা? প্রবল উৎকণ্ঠার সাথে কৌতূহলী চোখে জিজ্ঞেস করলেন মৃন্ময়ী দেবী। ঘরের মধ্যে একটা চাপা নিস্তব্ধতা বিরাজ করছে। গুরুদেব ওনার দিকে ফিরে অসহায়ের দৃষ্টিতে তাকিয়ে বললেন, ওর সামনে একটা বড় মৃত্যু যোগ আছে, আর সেটা এক প্রকার সুনিশ্চিত। তবে যদি কোনোভাবে সেটা উতরে যায়, তবে তার আয়ু অনেক বছর অবধি আছে। যদিও সেই মৃত্যু যোগ এড়ানোর সম্ভাবনা অনেকটাই কম। শোনো শোনো,
তোমার যা হয়েছে তাতে সাধারণ কোনো বুদ্ধি বা ডাক্তারের ওষুধ বা আমার আয়ুর্বেদ কোনোটাই কার্যকর হবে না সূর্য। হ্যাঁ, সাময়িক প্রশমন দিতে উপযোগী, কিন্তু সেটা কখনোই চিরস্থায়ী সমাধান নয়। এই প্রথমবারের জন্য মুখ খুললেন চন্দ্র ঠাকুর। দ্বিতীয় পর্বের আয়ুর্বেদিক প্রলেপ লাগাচ্ছিল ওনার মেয়ে রাধেয়া, কিন্তু সূর্য এইটা বুঝতে পারছে না রাধেয়ার চোখে জল কেন। যখন থেকে তাকে এই অবস্থায় দেখেছে সে মেয়েটা কেঁদেই যাচ্ছে। সামনে বসে থাকা চন্দ্র ঠাকুরের হাতে তখন একটা লালচে বাঁধানো বই খুলে রাখা। সূর্য দেখল বইটার নাম মহা ডাকিনী তন্ত্র। সেটা দেখে চন্দ্র ঠাকুর বলতে লাগলেন, তোমার যেটা হয়েছে তার উৎপত্তি, লক্ষণ এবং প্রতিকার সবকিছুই এই পুঁথিতে লেখা আছে। এই পুঁথি প্রথম লিখিতকরণ করেছিলেন আমার গুরুদেব। বর্তমানে এই পুঁথি প্রত্যেক তান্ত্রিকের কাছে আছে। মহা ডাকিনী তন্ত্রের সব থেকে আদর্শ এই পুঁথি। তবে এই পুঁথিতে একটা বিশেষত্ব আছে, সেটা তোমায় পরে বলবো। কিন্তু তোমরা তো আজকালকার যুগের ছেলে মেয়ে এসব কিছুই বিশ্বাস করো না। আমি এখন যা যা বলবো সেটা আমার গুরুদেবের এই পুঁথি থেকেই জানতে পেরেছি। অবশ্য আমি তোমার রোগটা ধরতেও পারতাম না, ওই যদি না তোমার ওই রক্ত শুকিয়ে সাদা হয়ে যেত। বলি, ডাকিনী বিদ্যার নাম শুনেছ? প্রশ্নটা শোনা মাত্রই রাধেয়ার চোখের জল আর সূর্যের হুঁশ দুটোই একসাথে উধাও হয়ে যায়। চন্দ্র ঠাকুর নিজের প্রশ্নের উত্তর পেয়ে আবার বলতে থাকলেন, শোনোনি, বুঝেছি। আমাদের তন্ত্রের যে মূল ভাগ রয়েছে সেটা শুরু থেকেই এত জটিলতর ছিল না, এত শাখা প্রশাখাও ছিল না। দেব দেবী, অসুর, ডাকিনী, যোগিনী, মূলত এই 4 ভাগে ভাগ ছিল তন্ত্রের বৃহত্তর জগৎ। পরে হিন্দু, বৌদ্ধ, শাক্ত আরো নানা ভাগ আসে। পিশাচতন্ত্র, বেতাল তন্ত্র আসে। এদের মধ্যেকারই একটা ভাগ হলো ডাকিনী বিদ্যা। আর এই ডাকিনী বিদ্যার সবচেয়ে পুরনো ভাগ হলো পঞ্চডাকিনী তন্ত্র। বর্তমানে এই ভাগ বৌদ্ধ তন্ত্রের অন্তর্গত একটি বিষয়। এরপর উঠে গিয়ে তার পুজোর সিংহাসনের উপরে তাকে রাখা একটা ছবি নিয়ে আসলেন। সেটা সূর্যকে দেখিয়ে বললেন, এই দেখো, এই হলো সম্পূর্ণ 5 মহাডাকিনীর সম্মিলিত ছবি। মাঝখানের জন হলেন পঞ্চডাকিনীর প্রধান বুদ্ধ ডাকিনী। তাকে বৌদ্ধ শাস্ত্রে মহিলা বুদ্ধ বা বজ্রযোগিনী বলা হয়ে থাকে। ইনি বৌদ্ধ তন্ত্রের আদি মাতৃশক্তি। এনাকে ঘিরে থাকে এনার 4 প্রতিরূপ। এনারা হলেন সবুজাভ ডাকিনী বা কর্ম ডাকিনী, রত্ন ডাকিনী বা হলুদাভ ডাকিনী, রক্তিম ডাকিনী বা পদ্ম ডাকিনী, এবং সব থেকে কুটিলা এবং জটিল মানসিক ভাবাপন্ন ডাকিনী হলেন বজ্র ডাকিনী বা নীল ডাকিনী। তবে যখন এই ডাকিনীগণ হিন্দু শাস্ত্রে প্রবেশ করলেন তখন একমাত্র বজ্র ডাকিনীর একটি বিশেষ রূপ দান করানো হলো। সেই রূপকে বলা হয় শ্বেত ডাকিনী বা নীলাভ সরস্বতী।
তন্ত্র মতে ইনি বাগদেবীর ডাকিনী রূপ। কণ্ঠ এবং জটিল চর্মরোগ বহনকারী দেবী রূপে প্রচলিত। প্রথম দিকে পার্বত্য অঞ্চলে এবং পরবর্তীকালে শ্মশান সাধকের কাছে তন্ত্রের গুপ্ত বিদ্যা এবং ডাকিনী বিদ্যা আরোহণের প্রধান উৎস হিসেবে পরিচিতি লাভ করেন তিনি। সাধক এনাকে আহ্বান করার পরে নিজের মনের যে কোনো ইচ্ছে পূরণ করাতে পারেন। তুমি যা চাইবে দেবী যেন তেন প্রকারণে সেই ইচ্ছে পূরণ করে দেবেন। তোমার ক্ষেত্রেও অনেকটা সেরকমই কিছু করা হয়েছে। কিন্তু আমি তো কারোর ক্ষতি করিনি, তাহলে আমার সাথে এরকম জিনিস করার মানে? ওটা আমাদের মনে হয় সূর্য, যে আমরা কারোর কোনো ক্ষতি করিনি, তাই কেউ আমাদের ক্ষতি করবে না। একটা কথা ভেবে বলো তো, গম্ভীর ভাবে হোক কিংবা মজার ছলে, কখনো কাউকে কোনো কিছুতে তোমার প্রতি ঈর্ষা প্রকাশ করতে দেখেছো? বা আরো সরল ভাবে বললে, তোমার নিজের ব্যক্তিগত জীবন বা কর্মজীবন থেকে সরে দাঁড়ানোর জন্য কারোর কি খুব লাভ হচ্ছে? সেই লাভ যে কোনো লাভ হতে পারে, নাম, যশ, খ্যাতি, যা কিছু। তোমার বিশালাকার আলোর দাপটে কেউ কি উপেক্ষিত হচ্ছে? বেশ কিছুক্ষণ ভেবে নিল সূর্য। এদিকে রাধে আর নিষ্ঠার সাথে তার ঘা পরিষ্কার করতে করতে তাতে আয়ুর্বেদের লেই লাগাচ্ছে। লেই শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ক্ষত যেন পুনরুজ্জীবিত হয়ে উঠছে। প্রত্যেকবার ঘা নিরাময়ের সাথে সাথে আরো দ্বিগুণ দ্রুততার সাথে বৃদ্ধি পাচ্ছে ঘায়ের জন্ম। সে যেন কিছুতেই তাল মিলিয়ে কাজ করতে পারছে না। হঠাৎ সূর্য খুব অস্ফুট স্বরে একটা নাম উচ্চারণ করল। তবে কি ইন্দ্রাণী? ইন্দ্রাণী? পরদিন সকালে ঘুম ভাঙল অখিলেশ বাবুর তীব্র কাশির শব্দে। ঘর থেকে বেরিয়ে এসে দেখলেন ওনার মেয়ে ঘরের বেসিনের সামনে দাঁড়িয়ে কাঁচতে কাঁচতে রীতিমতো হাঁপাচ্ছে। একটু খটকা লাগলো ওনার। এইরকম কাশি তো কখনো ইন্দ্রাণীর হয় না। তার কাছে যেতে যেতে বেশ কয়েকবার আবার কাশল ইন্দ্রাণী। তার চোখ দিয়ে রীতিমতো জল পড়ছে। কিছুটা কাছে আসতেই দৃশ্যটা পরিষ্কার দেখতেই স্তম্ভিত হয়ে গেলেন তিনি। ইন্দ্রাণীর মুখের ভিতর থেকে কষ বেরিয়ে লালচে তরল গড়িয়ে পড়ছে। তিনি ছুটে গিয়ে বেসিনের সামনে দাঁড়াতেই চক্ষু স্থির হয়ে গেল তার। বেসিনের নিচের অংশে একটা থোক তরলে ভরে গেছে, তবে সেটা ঠিক লাল নয়, অদ্ভুত সাদাটে একটা তরল। কিছুটা লালচে ভাব এখনো আছে, তবে সেগুলো ধীরে ধীরে যেন সাদাটে হয়ে আসছে। ইন্দ্রাণীর রক্ত লাল থেকে সাদা হয়ে আসছে। মৃন্ময়, মৃন্ময়, মিহির, কে কোথায় আছো? তাড়াতাড়ি এদিকে এসো। চিৎকার করে বাড়ির সবাইকে ডাকতে থাকলেন তিনি। মৃন্ময়ী দেবী ছুটে এসে প্রথমেই একটা তীব্র আর্তনাদ করলেন। কি সর্বনাশ হলো! কি হয়েছে রে মা তোর? আমাদের বল, তাকা তাকা, আমাদের দিকে তাকা মা। তারপর যখন মুখ থেকে রক্তের কষ হয়ে বের হওয়া সাদা রক্তের পরিবর্তনের দৃশ্য দেখলেন, তখন সেটা সহ্য করতে না পেরে উল্টে নিজেই বমি করতে করতে অন্যত্র চলে গেলেন। একমাত্র মিহির তাকে ধরে ধরে নিজের ঘরে গিয়ে আবার শুইয়ে দিল। অখিলেশ বাবু তার স্ত্রীকে নিজের ঘরে ধরে ধরে নিয়ে এসে শুইয়ে দেন। তিনিও বড্ড ক্লান্ত অনুভব করছেন।
অখিলেশবাবু বড্ড ভাবনায় পড়লেন যে এই মুহূর্তে মেয়ের কি বিপদ উপস্থিত হলো। সবথেকে বড় ভয়ের যেটা, রক্ত লাল থেকে সাদা হয়ে আসছে কেন। এদিকে মিহির ইন্দ্রাণীকে শুয়ে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। এমন সময় মিহিরের চোখ গেল ইন্দ্রাণীর কপালের দিকে। সেখানে চুলের কিছুটা অংশ দিয়ে কপালটা ঢাকা, তবে বেশ কয়েকটা মাছি অবিন্যস্তভাবে সেই স্থানেই ঘোরাঘুরি করছে। একটু সন্দেহ হলো মিহিরের, এরকম মাছি উড়বে কেন একটা নির্দিষ্ট জায়গায়। আলতো করে হাত দিয়ে চুলটা সরাতেই ভয়ে আঁতকে উঠে কয়েক ধাপ পিছনে সরে এলো মিহির। আঙ্কেল, আপনি শিগগিরই এদিকে আসুন একবার। সাথে সাথে চিৎকার করে ডাকলো অখিলেশ বাবুকে। ছুটে এসে সেই দৃশ্য দেখে তিনিও ঘেন্নায় মুখ অন্যদিকে ঘুরিয়ে নিলেন। কপালের বেশ খানিকটা অংশ জুড়ে সাদা দানা দানার মতো ঘা হয়ে আছে। সেখানে অসংখ্য ছোট ছোট ছিদ্র হয়ে গেছে, চামড়া খসে উঠে পড়ছে, আর তার উপরেই কিছু মাছি ভন ভন করছে। দ্রুত সেই ঘর থেকে বেরিয়ে এলেন তারা দুজনেই। অখিলেশবাবু কোনো মতে বললেন, একবার গুরুদেবকে ডেকে আনতে হবে মিহির, আমার বিষয়টা ঠিক ভালো লাগছে না। মিহির আর না দাঁড়িয়ে সোজা গুরুদেবকে ডাকতে চলে যায়। এই বাড়ির পাশেই একবারে লাগোয়া আছে নাট মন্দির। তারই একটা ঘরে থাকেন গুরুদেব ব্রহ্মানন্দ আচার্য ঠাকুর। সকাল সকাল দরজায় কড়া নাড়ার শব্দ পেয়ে একটু বিরক্ত মুখেই ঘুম থেকে উঠলেন তিনি। দরজা খুলতেই দেখলেন মিহির রীতিমতো হাঁপাচ্ছে। গুরুদেব আর মোড়া ভাঙতে ভাঙতে বললেন, কি ব্যাপার মিহির, এত সকাল সকাল তুমি? গুরুদেব তাড়াতাড়ি চলুন। ইন্দ্রাণী কি সব হয়েছে? ওর কপালে কি রকম সব ঘা হয়েছে, আর তার সাথে সাথে ভীষণ কাশছে, আর তারপর রক্ত সাদা হয়ে যাচ্ছে। রক্ত সাদা হয়ে যাচ্ছে? চলো দেখি। দাঁড়াও এক মিনিট। ঘর থেকে নিজের লাল উর্নি গায়ে জড়িয়ে দ্রুত মুখার্জি বাড়িতে প্রবেশ করলেন ব্রহ্মানন্দ আচার্য ঠাকুর। প্রথমেই তিনি ইন্দ্রাণীর ঘরে প্রবেশ করে তার শায়িত শরীরটার দিকে এগিয়ে গেলেন। মাথার চুল সরিয়ে ঘাটা দেখলেন। এখন আবার নতুন সংযোজন হয়েছে, একটা অদ্ভুত চামড়া পচা গন্ধ খুব মিহিভাবে ঘরের বাতাসে ভাসছে। নাকে হাত দিয়ে ভালো করে ঘাটা পরীক্ষা করলেন তিনি। তারপর বেশ গম্ভীর কণ্ঠে বললেন, সাদা রঙের কোনো চিহ্ন থাকলে দেখাও তো। হ্যাঁ, বেসিনে পড়ে আছে। সকালে উঠে দেখি খুব কাশছে, ও গলা দিয়ে রক্ত আর কষ ছুঁয়ে ছুঁয়ে পড়ছে। মৃন্ময় তো সাদা রক্ত আর কষ দেখে নিজেই বমি করতে করতে অসুস্থ হয়ে পড়ল। সকাল থেকে কি যে হচ্ছে বুঝছি না গুরুদেব। গুরুদেব কিন্তু শান্ত ছিলেন সারাক্ষণ। কোনো কথা না বলে সোজা বেসিনের সামনে এসে দাঁড়ালেন তিনি। সাদা রঙের থোক থোকের মতো বেশ কিছুটা চাপা রক্ত জমাট বেঁধে পড়ে আছে। একটুখানি রক্ত হাতে তুলে তিনি কি যেন একটা শুঁকলেন। তারপর অখিলেশ বাবুকে বললেন, তুমি যাও, মৃন্ময়ের খেয়াল রাখো। কেন ঠাকুর, আপনি কি কিছু বুঝতে পারলেন? যেটা বললাম সেটা করো, আর ইন্দ্রাণীর কাছে একটু উষ্ণ গরম জল আর লবঙ্গ রাখার ব্যবস্থা করো। ও কাজতে শুরু করলে সেবন করি ওগুলো। অখিলেশ বাবু আর কোনো কথা বললেন না। এক চাকরকে উষ্ণ গরম জল আর লবঙ্গের কথা বলে তিনি নিজের স্ত্রীর ঘরে চলে যান। ব্রহ্মানন্দ মিহিরকে বলেন, আমার ঘরে এসো, তোমার সাথে কথা আছে। মিহির এই প্রথম ব্রহ্মানন্দ আচার্য ঠাকুরকে বেশ বিচলিত দেখল। তিনি যেতে যেতে মনে মনে কি সব আওড়াতে আওড়াতে বেরিয়ে গেলেন। বাপে ছাড়ে না বাপকেও, হ্যাঁ, বাপে বাপকেও ছাড়বে না। ফিরে এসেছে ও। মিহির আর কোনো কথা বলল না। গুরুদেব চলে গেলে সে প্রথমে একবার অখিলেশ বাবুর ঘরে গিয়ে
মৃন্ময়ী দেবীকে দেখে এলো। শখটা নিতে পারেননি তিনি। শুয়ে শুয়ে এখনো একটা চাপা গোঙানি বের করছেন মুখ দিয়ে, আর অখিলেশবাবু তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। মিহির সামনে দাঁড়িয়ে বলল, আঙ্কেল, আমি একটু নাট্য মন্দিরে যাচ্ছি। মনে হচ্ছে গুরুদেব কিছু বলতে চান। উনি বোধহয় কিছুটা আন্দাজ করেছেন। আপনি এখানে মৃন্ময়ী দেবীর খেয়াল রাখুন, আর ইন্দ্রাণীর আবার কিছু হলে খবর দেবেন। আচ্ছা বাবা। অখিলেশ ঘাড় নেড়ে সম্মতি দিল। মিহির ঘর থেকে বেরিয়ে গেল। যাওয়ার সময় একবার ইন্দ্রাণীর ঘরে ঢুকে তাকে দেখে গেল মিহির। এখনো ছোট ছোট কাশি আসছে তার মুখে। বেশ একটা শুকনো লালচে রক্তের ছোপ ঠোঁটের কোণে লেগে আছে, আর একই রকম ভাবে রক্তের শেষ দিকের অংশটা সাদাটে হয়ে আছে। কপালের ঘায়ের জায়গাটা একটু বেড়ে গেছে মনে তো হচ্ছে। আগে তো চুলের ঢাকা অংশটাই ছিল, এখন তো এমনি দেখা যাচ্ছে। ইন্দ্রাণীর গালে হাত রাখতেই একটা তীব্র কাশি দিয়ে উঠে বসল ইন্দ্রাণী। বেশ কিছুটা থুতু, লালা আর তাজা রক্ত ছলকে পড়ল মিহিরের গালে। সে সাথে সাথে চিৎকার করে উঠল, আঙ্কেল, আঙ্কেল, একটু এদিকে আসুন, এদিকে আসুন তাড়াতাড়ি। ততক্ষণে আগের মতো কাঁদতে শুরু করেছে ইন্দ্রাণী। অখিলেশবাবু ছুটে এসে মিহিরের অবস্থা দেখে রীতিমতো ভয় পেয়ে গেলেন। মিহির ওনাকে বলল, আপনি ইন্দ্রাণীকে সামলান, আমি গুরুদেবের কাছে গিয়ে দেখি তিনি কি বিধান দেন, আর পারলে একজন ডাক্তার ডাকুন ইমিডিয়েটলি, কাশিটা যাতে টেম্পোরারিলি বন্ধ হয়। নাট মন্দির পেরিয়ে একটা ছোট্ট ঘরে প্রবেশ করল মিহির। ওটাই ওনার ঘর। একটা ছোট্ট খাট, একজনের শোয়ার মতো। দেওয়াল জুড়ে অসংখ্য দেবদেবীর ছবি লাগানো। একপাশের দেওয়ালে লাল কাপড় লাগানো, আর তার সামনে একটা ছোট্ট ত্রিশূল মাটির সাথে লাগানো। তাকে ঘিরে জবা ফুল, সিঁদুরের স্তূপ ঢাই করে উপচে পড়ছে। মিহির দেখল চিন্তাগ্রস্ত ভঙ্গিতে বসে আছেন ব্রহ্মানন্দ আচার্য। মিহিরকে ঢুকতে দেখেই তিনি হাত নামিয়ে তাকে সামনে বসতে বলল। মিহিরকে একবার আপাদ মস্তক দেখে নিয়ে তিনি প্রশ্ন করলেন, তুমি ইন্দ্রাণীকে ঠিক কতটা ভালোবাসো? সত্যি করে বলবে মিহির। তোমার এই উত্তরের ভেতর অনেক কিছুই নির্ভর করছে আজকে। এসব আপনি এত মাস পরে জিজ্ঞাসা করছেন কেন? আপনি তো জানেন আমি ইন্দ্রাণীকে কতটা ভালোবেসে ফেলেছি। ওর মায়া কাটিয়ে উঠতে না পেরেই তো থেকে গেলাম এই বাড়িতে। আমি কে, কি আমার জীবনের উদ্দেশ্য সব ভুলে গেলাম। ইভেন ওকে প্রথমবার পাহাড়ি ঝর্ণায় দেখার পর থেকেই এক প্রকার ভালো লাগা শুরু হলো। তারপর ওর কণ্ঠ, ওর স্বভাব, ওর কথা বলা, ওর প্রতিটা চাল চলন সবসময় যেন আমাকে একটা মায়ার মধ্যে আটকে রাখে। ওর নীলচে চোখের মণি দুটো থেকে আমি সবসময় আমার জন্য একটা... মরতে পারবে ওর জন্য? পারবে প্রাণ দিতে? একটা দীর্ঘ সুখস্মৃতির মাঝখানে হঠাৎ করে এরকম একটা প্রশ্নে বেশ একটু চমকে উঠল মিহির। গুরুদেবের চোখের দিকে তাকিয়ে দেখল তিনি যেন অন্তরকে ফালা ফালা করে দিচ্ছেন ওনার সেই দৃষ্টি দিয়ে। নিজেকে একটু শক্ত করে মিহির উত্তর দিল, তাতে কি ইন্দ্রাণী প্রাণে বেঁচে যাবে? হয়তো বেঁচে যাবে। আপনি কি বলতে চাইছেন একটু খুলে বললে ভালো হয়। ব্রহ্মানন্দ ঠাকুরের মুখটা একটা রহস্যে ঘেরা কালো চাদরে যেন ধীরে ধীরে ঢেকে গেল। প্রচণ্ড উৎকণ্ঠায় সামনে অপেক্ষারত মিহির। তার চোখে মুখে উত্তেজনা আর প্রশ্নের চিহ্ন। কি অপেক্ষা করছে তাদের জন্য আগামী দিনে সে এখন স্বয়ং মঙ্গলময় ভগবানই জানেন। আপনারা শুনছিলেন অভিশপ্ত অশ্বমেধের পরিচালনায় অর্ণব ঘোষের কলমে শ্বেত ডাকিনী গল্পের প্রথম পর্ব। এই গল্পটির প্রথম পর্বে
অনেকগুলি প্রশ্ন আমাদের মনে উত্থাপিত হয়। কে এই সূর্য? কেই বা মিহির? আদিত্যই বা আসলে কে? কেই বা সম্পর্ক ইন্দ্রাণীর সাথে আদিত্যর? শ্বেত ডাকিনীকে আহ্বান করা হলোই বা কেন? আর কেই বা এই শ্বেত ডাকিনী? এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে আপনাদের সঙ্গে থাকতেই হবে আগামী পর্বে। অভিশপ্ত অশ্বমেধ, কিছু গল্প, কিছু ঘটনা।